আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ আমানুর হোসেন, প্রভাষক, পদার্থবিজ্ঞান, এম এ মজিদ সায়েন্স কলেজ। তো গত কয়েকটা ক্লাসে আমরা নিউটনের বলবিদ্যার কিছু টপিকস আলোচনা করেছি। আজকে আমরা নতুন একটা টপিকস আলোচনা করব, যে টপিকসটা তোমাদের জন্য এই অধ্যায়টা বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকের টপিকসটা হচ্ছে কৌণিক গতি। এটাকে বৃত্তাকার গতিও বলা যায়। তো দেখো, এখানে একটা চিত্র দেয়া আছে। এই চিত্রটা হচ্ছে একটা বস্তু, যে বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরছে। তো বস্তুটা ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় যেতে পারে পরিধি বরাবর, কখনো এ বিন্দুতে, কখনো বি বিন্দুতে, আবার সি বিন্দুতে বস্তুটা আসতে পারে। অর্থাৎ বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে। কেন্দ্র হচ্ছে ও, অর্থাৎ বস্তুটা ও বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। আমরা ধরে নিলাম বস্তুটা প্রথমে এ বিন্দুতে ছিল, কিছু সময় পর বস্তুটা বি বিন্দুতে চলে গেল। তো যখন বস্তুটা এ থেকে বি বিন্দুতে চলে গেল, কেন্দ্রে যে কোণটা তৈরি হলো সেই কোণটা হচ্ছে থিটা। এখন এই কোণটা আমরা ডিগ্রিতেও মাপতে পারি, রেডিয়ানেও মাপতে পারি। আমরা জানি 1 রেডিয়ান সমান সমান 57.3 ডিগ্রি। 1 রেডিয়ান ইকুয়াল টু 57.3 ডিগ্রি। আচ্ছা, এখন যদি বস্তুটা এ থেকে বি বিন্দুতে যায় একটা নির্দিষ্ট সময়ে, তাহলে কেন্দ্রে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে থিটা। এই থিটাটা হচ্ছে কৌণিক সরণ। এখন এই থিটা এর মান 10 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে। তো কৌণিক গতিতে যেই সরণ হয় সেটা হচ্ছে কৌণিক সরণ। রৈখিক গতিতে যেই সরণটা হয় সেটা হচ্ছে রৈখিক সরণ। দেখো, ধরো এটা হচ্ছে একটা সারফেস, মসৃণ একটা সারফেস। একটা বস্তু এ অবস্থানে ছিল, কিছু সময় পর বস্তুটা এ থেকে বি অবস্থানে পৌঁছালো। তো এই ক্ষেত্রে বস্তুটা এ বি দূরত্ব অতিক্রম করলো একটা সমতলের উপর দিয়ে, একটা সারফেসের উপর দিয়ে। তো এ বি হচ্ছে এই ক্ষেত্রে রৈখিক সরণ। ধরে নিলাম যে এ বি হচ্ছে এখানে 3 মিটার। তো এই যে বস্তুটা, এই সারফেসের উপর দিয়ে এ থেকে বিতে আসলো, বস্তুটার গতি হচ্ছে রৈখিক গতি, এবং দূরত্ব, এবং যেই দূরত্বটা অতিক্রম করলো, যেটাকে আমরা বলি রৈখিক সরণ, সেটা হলো এস ইকুয়াল টু 3 মিটার। তো আর এখানে একটা বস্তু যখন বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন বস্তুর যে গতি সেটাকে আমরা বলি কৌণিক গতি, আর যেই সরণ হয় সেটাকে আমরা বলি কৌণিক সরণ, এবং সেই সরণটাকে আমরা ডিগ্রিতে মাপি। তো এই ক্ষেত্রে কৌণিক সরণ হচ্ছে থিটা। তাহলে আমরা যদি কৌণিক সরণের সংজ্ঞা দিতে চাই, তাহলে এইভাবে সংজ্ঞাটা দিব যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটা বস্তু নির্দিষ্ট সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে কৌণিক সরণ, এবং এই কৌণিক সরণটাকে আমরা ডিগ্রি অথবা রেডিয়ানে মাপতে পারি। আচ্ছা, এরপর আসি কৌণিক বেগ। তো কৌণিক বেগ থাকে কৌণিক গতিতে গতিশীল বস্তুর, যে বস্তুটা এই বৃত্তাকার পথে ঘুরছে। অর্থাৎ কৌণিক গতিতে গতিশীল বস্তুর সরণ হচ্ছে কৌণিক সরণ, আর বেগ হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগকে আমরা ওমেগা অক্ষর দিয়ে প্রকাশ করতে পারি, আর এই কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তো দেখো কৌণিক বেগটা কি। ধরো যে বস্তুটা 1 সেকেন্ডে এ থেকে বি অবস্থানে পৌঁছালো, তো 1 সেকেন্ডে তার কৌণিক দূরত্ব হচ্ছে থিটা। তাহলে কৌণিক সরণ বাই কৌণিক সময় ইকুয়াল টু কৌণিক বেগ। আমরা যদি সিম্পল ভাবে বলি, তাহলে কৌণিক বেগ হচ্ছে কৌণিক বেগ ইকুয়াল টু কৌণিক সরণ বাই সময়। সময়টা হতে পারে 1 সেকেন্ড, সময়টা হতে পারে 2 সেকেন্ড, আর যে কৌণিক সরণটা হতে পারে 10 ডিগ্রি, হতে পারে 50 ডিগ্রি, হতে পারে 57.3 ডিগ্রি। যদি 57.3 হয়, তাহলে সেটাকে আমরা বলবো 1 রেডিয়ান। কৌণিক বেগকে ওমেগা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, যার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড।
আচ্ছা, এটা হচ্ছে গড় কৌণিক বেগ ওমেগা বার ডেল থিটা বাই ডেল টি। ডেল টি হচ্ছে সময়ের ব্যবধান আর ডেল থিটা হচ্ছে কৌণিক সরণ, অর্থাৎ ডেল টি সময় ব্যবধানে এই বস্তুটা যদি ডেল থিটা কোণ তৈরি করে সেই ক্ষেত্রে গড় কৌণিক বেগ হবে ডেল থিটা বাই ডেল টি। এই যে ডেল টি এটা যে কোনো একটা সময় ব্যবধান হতে পারে, এটা 20 সেকেন্ড হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, 40 সেকেন্ড হতে পারে। আর এই যে ডেল থিটা সেটা যে কোনো একটা অ্যাঙ্গেল হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, 2 রেডিয়ান হতে পারে, 3 রেডিয়ান হতে পারে। তো এটা হচ্ছে গড় কৌণিক বেগ। তো গড় কৌণিক বেগের যেই ডেফিনিশনটা আছে সেটা হচ্ছে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটা বস্তু নির্দিষ্ট সময়ে যে কোণ তৈরি করে বৃত্তের কেন্দ্রে সেটাই হচ্ছে ওই বস্তুর গড় কৌণিক বেগ। আচ্ছা, তো গড় কৌণিক বেগ এটা হচ্ছে গড় কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা বার দিয়ে প্রকাশ করি। এখন আমরা যেই সংজ্ঞাটা দেখবো সেটা হচ্ছে শুধু কৌণিক বেগ বা তাৎক্ষণিক কৌণিক বেগ। কৌণিক বেগ বা তাৎক্ষণিক কৌণিক বেগ, এটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু এটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগের গাণিতিক রূপ ওমেগা ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল থিটা বাই ডেল টি। তো দেখো এই সমীকরণ এবং এই সমীকরণের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ডেল টি যে কোনো সময় হতে পারে, সেটা হতে পারে 10 সেকেন্ড, হতে পারে সেটা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। কিন্তু এখানে ডেল টি টেন্ডস টু 0 অর্থাৎ সময়ের ব্যবধান হচ্ছে ডেল টি এবং এই ডেল টিটা একেবারে শূন্যের কাছাকাছি, অর্থাৎ খুবই অল্প সময়। শূন্যের ডেল টি টেন্ডস টু 0 এর মানে হচ্ছে সময়ের যে ব্যবধানটা এখানে দেখানো হচ্ছে সেই সময়টা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র এবং ক্ষুদ্র সময়ে কৌণিক সরণও ক্ষুদ্রই হবে। 10 সেকেন্ড অনেক বেশি সময়। একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে 10 সেকেন্ডে সে, আমরা যদি কম করেও ধরি তাহলে সে 10 বার বৃত্তাকার পথটা ঘুরে আসবে। সেই ক্ষেত্রে কৌণিক বেগের মান হবে 360 × 10 অর্থাৎ 3600 ডিগ্রি। কিন্তু যদি আমরা ডেল টি টেন্ডস টু 0 দিই অর্থাৎ সেটা শূন্যের কাছাকাছি, অর্থাৎ অতি অল্প সময়, তো অতি অল্প সময়ে বস্তুটা বৃত্তাকার পথে খুবই ক্ষুদ্র একটা দূরত্ব অতিক্রম করবে। তো আমরা ডেল টির একটা মান অনুমানে ধরে নিতে পারি, সেটা হচ্ছে ধরো 0.35 সেকেন্ড, যেটা অত্যন্ত ক্ষুদ্র সময়, 1 সেকেন্ডেরও অনেক কম সময়। এটাকে আমরা শূন্যের কাছাকাছি ধরতে পারি। তো এই অল্প সময়ে বস্তুটা অতি ক্ষুদ্র কোণ তৈরি করবে বৃত্তের কেন্দ্রে। তাহলে যদি তোমার সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হয় সেই ক্ষেত্রে যেই কৌণিক বেগটা আমরা পাই সেটাকেই বলবো আমরা কৌণিক বেগ বা তাৎক্ষণিক কৌণিক বেগ। এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি ddt অফ থিটা, আর এটা হচ্ছে ডেল টি অফ থিটা। তো ddt অফ থিটা মানে হচ্ছে টি এর সাপেক্ষে থিটা পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে কৌণিক সরণের মান পরিবর্তন হচ্ছে। আর একক সময়ে কৌণিক সরণের যে পরিবর্তন হয় সেটাকে আমরা বলি কি কৌণিক বেগ। এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌণিক ত্বরণ। তো কৌণিক ত্বরণ বিভিন্ন ধরনের কৌণিক ত্বরণ আছে, গড় কৌণিক ত্বরণ, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তো প্রথমে আমরা গড় কৌণিক ত্বরণটা একটু দেখে নেই। গড় কৌণিক ত্বরণ হচ্ছে আলফা বার ইকুয়াল টু ডেল টি অফ ওমেগা, অর্থাৎ এখানে সময়ের সাথে কৌণিক বেগের যে পরিবর্তন সেটাকে আমরা বলি কৌণিক ত্বরণ। আচ্ছা, এখন এই সময়ের ব্যবধানটা যদি অনেক বেশি হয় এবং এই কৌণিক বেগের পরিবর্তনটাও বেশি হয় তাহলে যেই কৌণিক ত্বরণ আমরা হিসাব করি সেটা হচ্ছে গড় কৌণিক ত্বরণ। অর্থাৎ ডেল টি সময়ে ডেল ওমেগা পরিমাণ বেগের কৌণিক বেগের পরিবর্তনটাকে আমরা বলি গড় কৌণিক ত্বরণ। আরেকটা কৌণিক ত্বরণ আছে সেটা হচ্ছে কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। তো তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা ইকুয়াল টু
লিমিট ডেল টি টেন্ডস টু 0 ডেল টি অফ ওমেগা। অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে সময়ের ব্যবধানটা যদি অত্যন্ত ক্ষুদ্র হয় এবং সেটা শূন্যের কাছাকাছি হয় তাহলে কৌণিক বেগের পরিবর্তনও কম হবে। আর অতি ক্ষুদ্র সময়ে কৌণিক বেগের যে পরিবর্তন হয় সময়ের সাথে সেটাকে আমরা বলি কৌণিক ত্বরণ বা তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডি ডিটি অফ ওমেগা। অর্থাৎ টি এর সাপেক্ষে ওমেগার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে কৌণিক বেগের যে পরিবর্তন সেটাকে আমরা বলি কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ একটা ভেক্টর রাশি, কৌণিক বেগও একটা ভেক্টর রাশি। আচ্ছা, তো যেহেতু ভেক্টর রাশির কথাটা উঠলো, আমরা কৌণিক ত্বরণের দিকটা দেখে নিই যে এই কৌণিক ত্বরণের দিকটা কোন দিকে হবে। দেখো, ধরো যে এই যে বস্তুটা এই হোয়াইট বোর্ডের যে তল, এই তল বরাবর ঘুরছে, তল বরাবর বস্তুটা ঘুরছে। এখন বস্তুটা ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। তো যদি আমরা এই ও বিন্দুতে একটা ডান হাতি স্ক্রু স্থাপন করি, ও বিন্দুতে যদি আমরা একটা ডান হাতি স্ক্রু স্থাপন করি, তো সেই ক্ষেত্রে বস্তুটা যেই দিকে ঘুরছে স্ক্রুটাকে যদি আমরা ওই দিকেই ঘুরাই, তাহলে স্ক্রুটা যেই দিকে অগ্রসর হবে ওই দিকটাই হচ্ছে কৌণিক বেগের দিক। আর কৌণিক বেগের দিক যে দিকে হয়, কৌণিক ত্বরণের দিক ওই দিকে হয়। ধরা যাক যে বস্তুটা এ থেকে বি এর দিকে মুভ করছে, অর্থাৎ বস্তুটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে এবং বস্তুটা এই হোয়াইট বোর্ডের তলটা খাড়া আছে এবং বস্তুটা এই বরাবরে ঘুরছে। এখন বস্তুটা ও বিন্দুকে যেহেতু কেন্দ্র করে ঘুরছে, ও বিন্দুতে আমরা একটা ডান হাতে স্ক্রু স্থাপন করব। ডান হাতে স্ক্রুটাকে স্থাপন করে ডান হাতে স্ক্রুকে বস্তুটা যেই দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ওই দিকে আমরা ডান হাতে স্ক্রুটাকে ঘুরাবো। তো ডান হাতে স্ক্রুটা যেই দিকে অগ্রসর হবে ওই দিকটাই হচ্ছে এই বস্তুর কৌণিক বেগের দিক। আর কৌণিক বেগের দিক যেই দিকে হয়, কৌণিক ত্বরণের দিক একই দিকে হয়। তাহলে ডান হাতে স্ক্রুটা হয় ভিতরে ঢুকবে, না হয় ডান হাতে স্ক্রুটা বের হয়ে আসবে। তো দেখো, আমরা যদি এই জায়গায় একটা স্ক্রু স্থাপন করি, এই স্ক্রুটাকে যদি আমরা এইভাবে ঘুরাইতে থাকি তাহলে স্ক্রুটা কিন্তু বের হয়ে আসবে। আর যদি এইভাবে ঘুরাই তাহলে স্ক্রুটা কিন্তু ভিতরে ঢুকবে। আমাদের বাস্তব যে অভিজ্ঞতা, একটা স্ক্রুটাকে যদি কোনো স্ক্রুকে যদি আমরা এইভাবে ঘুরাই টেস্টার দিয়ে, তাহলে স্ক্রুটা কিন্তু বাইরে বের হয়ে আসবে। আর যদি স্ক্রুটাকে আমরা এইভাবে ঘুরাই তাহলে স্ক্রুটা ভিতরে ঢুকবে। তো যেহেতু বস্তুটা এ থেকে বি এর দিকে যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমরা স্ক্রুটাকে এইভাবে ঘুরাবো এবং এইভাবে ঘুরালে একটা স্ক্রু ধীরে ধীরে বাইরে বের হয়ে আসবে। অর্থাৎ এই বস্তুটার কৌণিক বেগের দিক হবে এই হোয়াইট বোর্ডের তল বরাবর বাইরের দিকে। আর বস্তুটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে স্ক্রুটাকে আমরা এইভাবে ঘুরাবো এবং এইভাবে ঘুরালে আমরা জানি যে স্ক্রুটা ভিতরের দিকে ঢুকবে। এর মানে হচ্ছে যে কৌণিক বেগের দিক হবে এই হোয়াইট বোর্ডের তল বরাবর ভিতরের দিকে। আর কৌণিক বেগের দিক যেহেতু ভিতরের দিকে হবে, তাহলে এই ক্ষেত্রে কৌণিক ত্বরণের দিকটাও হবে ভিতরের দিকে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিকসটা আলোচনা করলাম সেটা হচ্ছে কৌণিক গতি এবং কৌণিক গতির সাথে রিলেটেড কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এবং কৌণিক সরণ। তো এখন আমরা দেখি যে 1 রেডিয়ান যে 57.3 ডিগ্রি সেটা আসলে কিভাবে হয়। এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, একটা বস্তু এই বৃত্তের পরিধি বরাবর ঘুরছে কোনো একটা সময়ে, ঘোরার কোনো একটা সময় বস্তুটার পজিশন হচ্ছে এ, ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে এবং এই বৃত্তের ব্যাসার্ধ হলো আর। আচ্ছা, এখন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকেই বলা হয় 1 রেডিয়ান। তো দেখো, আমরা ধরে নিলাম যে এই যে দূরত্বটুকু ও থেকে এ, এটাকে আমরা ধরে নিতে পারি 3 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ হচ্ছে এখানে 3 সেন্টিমিটার। এখন বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ, তো ধরো যে বস্তুটা এ থেকে বিতে গেল এবং এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার আর বস্তু দ্বারা অতিক্রান্ত রৈখিক সরণ হচ্ছে 3 সেন্টিমিটার। অর্থাৎ বৃত্তচাপটা হচ্ছে এখানে 3 সেন্টিমিটার। তাহলে এই চাপটা বৃত্তের কেন্দ্রে যেই কোণ তৈরি করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান, অর্থাৎ 57.3 ডিগ্রি। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যেই কোণ তৈরি করে তাকেই বলা হয় 1 রেডিয়ান। তাহলে 57.3 ডিগ্রিতে হয় 1 রেডিয়ান। তাহলে 57.3 হচ্ছে 1 রেডিয়ান। আমরা যদি ধরি যে 30 ডিগ্রিতে কত রেডিয়ান সেটা আমরা ঐকিক নিয়মে বের করতে পারবো এবং সেটা কি 1 রেডিয়ানের চেয়ে ক্ষুদ্র হবে।
তো এতক্ষণ আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা হচ্ছে কৌণিক গতি। তো কৌণিক গতি এবং রৈখিক গতির মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আমরা কৌণিক গতি এবং রৈখিক গতির মধ্যে একটা পার্থক্য এখানে শিখি। কৌণিক গতি, রৈখিক গতি। কৌণিক গতিতে যে সরণ সেটা হচ্ছে কৌণিক সরণ, যেটাকে আমরা থিতা দিয়ে প্রকাশ করি। আর রৈখিক গতিতে যে সরণটা হয় সেটা হচ্ছে রৈখিক সরণ, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করি। কৌণিক গতিতে যেই বেগ সেটা হচ্ছে কৌণিক বেগ, আর রৈখিক গতিতে যে বেগ সেটা হচ্ছে রৈখিক বেগ। রৈখিক বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। কৌণিক গতিতে যে ত্বরণ সেটা হচ্ছে কৌণিক ত্বরণ, যেটাকে আমরা আলফা অক্ষর দিয়ে প্রকাশ করি, আলফা। আর এটা হচ্ছে রৈখিক ত্বরণ এ। তো রৈখিক গতির ক্ষেত্রে আমরা ক্লাস 9-10 কিছু সূত্র পড়েছিলাম, যে সূত্রগুলো হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। এই সমীকরণগুলোকে বলা হয় গতির সমীকরণ। অর্থাৎ একটা বস্তু যখন রৈখিক গতিতে গতিশীল হয়, ওই বস্তুগুলো এই সমীকরণগুলো মেনে চলে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ভি টি। তো এখানে দেখো চারটা রাশি আছে, এস মানে এখানে চারটা সমীকরণ, চারটা সমীকরণের মধ্যে চারটা রাশি আছে। সেই রাশিগুলো হচ্ছে এস যেটা রৈখিক সরণ, ইউ যেটা বেগ অর্থাৎ এখানে আদি বেগ, টি হচ্ছে সময়, আর এ হচ্ছে ত্বরণ। তো এখানে প্রত্যেকটা এখানে দেখো তিনটা রাশি আছে, সরণ, রৈখিক সরণ, রৈখিক বেগ, সময়। এটা হচ্ছে ভি এবং এটা হচ্ছে ইউ। ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে সময়। তো রৈখিক গতিতে গতির সমীকরণগুলো হচ্ছে এগুলো। তো কৌণিক গতিতে সমীকরণগুলো একটু চেঞ্জ হবে, অর্থাৎ রাশির চেঞ্জ হবে। এখানে এস, আর কৌণিক গতিতে হবে থিতা। এখানে হচ্ছে ইউ মানে আদি বেগ, আর এখানে হবে আদি কৌণিক বেগ ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এ হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। এখানে ভি স্কোয়ার, এখানে হবে ওমেগা স্কোয়ার অর্থাৎ শেষ কৌণিক বেগ, এটা হচ্ছে শেষ বেগ। ওমেগা নট স্কোয়ার মানে আদি কৌণিক বেগের বর্গ, এটা হচ্ছে ইউ স্কোয়ার আদি বেগের বর্গ, হাফ আলফা থিতা। এ হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, এ হচ্ছে রৈখিক সরণ, থিতা হচ্ছে কৌণিক সরণ। ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, থিতা ইকুয়াল টু ওমেগা টি। তো কৌণিক গতি সংক্রান্ত বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই চারটা সমীকরণ কাজে লাগবে, এবং এই চারটা সমীকরণ আমরা এমনভাবে ইউজ করব যেমনভাবে আমরা এই সমীকরণগুলো রৈখিক গতি সংক্রান্ত বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে আমরা ইউজ করেছিলাম। আচ্ছা, এখন কৌণিক বেগের কিছু প্রকার ভেদ আছে। সমকৌণিক বেগ, অসম কৌণিক বেগ, সম আর অসম। তো সমকৌণিক বেগ হচ্ছে যখন একটা বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল হয়। যখন একটি বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল হয়, তখন ওই বস্তুর বেগটাকে বলবো আমরা সমকৌণিক বেগ। অর্থাৎ ওই বস্তুর বেগটা সবসময় সমান হবে, কৌণিক বেগটা সবসময় সমান হবে। এটা কিভাবে দেখাও, ধরো একটা সময় বস্তু এই অবস্থানে ছিল, কিছুক্ষণ পরে বস্তুটা বিতে আসলো, আরো কিছুক্ষণ পরে সিতে, এরপর ডিতে এবং এরপর ইতে আসলো। অর্থাৎ আমরা এখানে 5টা পয়েন্ট বিবেচনা করব, এ বি সি ডি ই। তো এ থেকে বিতে যেতে সময় লাগলো আমরা ধরে নিলাম 1 সেকেন্ড, বি থেকে যেতেও বস্তুটার সময় লাগলো 1 সেকেন্ড, সি থেকে ডিতেও আসতে 1 সেকেন্ড, আর ডি থেকে ইতে পৌঁছাতে
1 সেকেন্ড সময় লাগলো। অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি এবং ডি থেকে ই সকল ক্ষেত্রে 1 সেকেন্ড করে সময় লাগলো। এবং কৌণিক দূরত্ব 3টা ক্ষেত্রেই, 4টা ক্ষেত্রে ধরে নিলাম যে 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি, এখানেও 30 ডিগ্রি। অর্থাৎ এখানে দেখো এই যে বস্তুটা বৃত্তাকার পথে প্রতি 1 সেকেন্ডে বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তো এ থেকে বি অবস্থানের কৌণিক বেগ যা হবে, বি থেকে সি অবস্থানের কৌণিক বেগটা তাই হবে। তো এ থেকে বি এর ক্ষেত্রে কৌণিক বেগ ওমেগা এ বি। তো এক্ষেত্রে আমরা কৌণিক বেগটা ধরতে পারি কত, 30 ডিগ্রি বাই 1 সেকেন্ড। তো এই ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে বের করে নিলেই হবে। তাহলে এককটা হবে রেডিয়ান পার সেকেন্ড। আবার বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রেও কৌণিক বেগ হবে 30 ডিগ্রি বাই 1 সেকেন্ড। সি থেকে ডিতে যাওয়ার ক্ষেত্রেও কৌণিক বেগ হবে 30 ডিগ্রি বাই 1 সেকেন্ড। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে বস্তুটা যে বৃত্তাকার পথে গতিশীল, প্রত্যেকটা ক্ষেত্রে, এবং আমরা যদি যেহেতু 1 সেকেন্ড করে সময়ের ব্যবধান নিয়েছি, প্রতি 1 সেকেন্ড পর পর বস্তুর কৌণিক বেগ কি থাকবে, একই থাকবে। তার মানে এই যে বস্তুটা, এই বস্তুটা সমকৌণিক বেগে গতিশীল। এবার আমরা দেখবো যে একটা বস্তু কখন অসমকৌণিক বেগে গতিশীল হয়। তো ধরো যে এ থেকে বিতে যেতে সময় লাগলো 1 সেকেন্ড, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। বি থেকে যেতে সিতে যেতে সময় লাগলো 1 সেকেন্ড, কিন্তু এবার অ্যাঙ্গেলটা আমরা ধরে নিলাম 20। আবার সি থেকে ডিতে দেখা গেল যে এবার অ্যাঙ্গেলটা হচ্ছে 50, আবার 30। তার মানে কি, এখানে বস্তুটা কিন্তু সমকৌণিক বেগে গতিশীল নয়। এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে কৌণিক বেগ যা হবে, বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কৌণিক বেগ হবে ভিন্ন। তাহলে ওমেগা এ বি এটা হচ্ছে 30 ডিগ্রি বাই 1 সেকেন্ড। এটাকে আমরা রেডিয়ানেও মাপতে পারি, এবং রেডিয়ানে মাপাটাই ভালো হবে, কারণ কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা বি সি, অর্থাৎ বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কৌণিক বেগটা হচ্ছে 20 ডিগ্রি বাই 1 সেকেন্ড। তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে যে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে কৌণিক বেগ যা হবে, বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কৌণিক বেগটা তা হচ্ছে না। তার মানে বস্তুটা এখানে অসমকৌণিক বেগে গতিশীল। বস্তু যদি সমকৌণিক বেগে গতিশীল হয়, অর্থাৎ বস্তুটার কৌণিক বেগের কোনো পরিবর্তন হয় না, যখন একটা বস্তু বৃত্তাকার পথে সমকৌণিক বেগে গতিশীল হয়, তখন বস্তুটার কৌণিক বেগের কোনো পরিবর্তন হয় না। এর মানে হচ্ছে বস্তুটার কোনো কৌণিক ত্বরণও থাকবে না। এই ক্ষেত্রে কৌণিক ত্বরণ হচ্ছে 0। বেগের পরিবর্তন না হলে যেমন ত্বরণের পরিবর্তন হয় না, কৌণিক বেগের পরিবর্তন না হলে, অর্থাৎ বস্তু সমকৌণিক বেগে গতিশীল হলে তারও কৌণিক ত্বরণ থাকবে না, যেটা শূন্য। কিন্তু যদি বস্তুটা অসমকৌণিক বেগে গতিশীল হয়, যেটা দেখা যাচ্ছে, তখন কিন্তু বস্তুটার কৌণিক ত্বরণ থাকবে। আচ্ছা, তো এই যে সমকৌণিক বেগ বা অসমকৌণিক বেগের একটা বাস্তব উদাহরণ হচ্ছে ফ্যান। যখন আমরা ফ্যানের সুইচটা অন করি, তখন ফ্যানের স্পিড ধীরে ধীরে বাড়তে থাকে। একটা পর্যায় পর্যন্ত ফ্যানের বেগটা ধীরে ধীরে বাড়বে, অর্থাৎ তখন বস্তুটা অসমকৌণিক বেগে গতিশীল হবে। তো যখন ফ্যানটা ফুল স্পিডে চলে আসবে, তখন কিন্তু ফ্যানটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একইভাবেই ঘুরবে। অর্থাৎ ফুল স্পিডে চলে আসার পর ফ্যানের বেগটা হবে সমকৌণিক বেগ, তখন ফ্যানের কোনো ত্বরণ থাকবে না। কিন্তু ফ্যানটা যখন আমরা স্টার্ট করি, এর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ যতক্ষণ সময় লাগে ফুল স্পিডে আসতে, ততক্ষণ কিন্তু ফ্যানের তখন কৌণিক ত্বরণ থাকে, এবং তখন ফ্যানটা অসমকৌণিক বেগে গতিশীল হয়। আবার ফ্যানটার সুইচ যখন আমরা অফ করব, তখন ফ্যানটার বেগ ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ কৌণিক বেগ ধীরে ধীরে কমতে থাকবে। তখন ফ্যানের যে ত্বরণটা হবে সেটা হচ্ছে কৌণিক মন্দন। ত্বরণ মানে বেগ বৃদ্ধির হার, মন্দন মানে বেগ হ্রাসের হার। তো কৌণিক ত্বরণ মানে কৌণিক বেগ বৃদ্ধির হার, আর কৌণিক মন্দন মানে কৌণিক বেগ হ্রাসের হার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যতটুকু পড়লাম সেগুলো হচ্ছে কৌণিক গতি, কৌণিক সরণ, কৌণিক বেগ, সমকৌণিক বেগ, অসমকৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক মন্দন। তো আজ এ পর্যন্তই। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিকস নিয়ে আসবো। আমি মোহাম্মদ আমানুর হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।